প্রাণিবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আমরা জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই কোর্সটি পড়ছিলাম। কোর্স কোড 24-31-03। আজ আমরা পরের যে চ্যাপ্টারটি আছে ষষ্ঠ অধ্যায়ের নাম জিন প্রকৌশলের মাধ্যমে ইকলি দিয়ে ইনসুলিন প্রস্তুতকরণ, এই প্রক্রিয়াটি আমরা আজকে দেখব। অর্থাৎ আজকে আমাদের পাঠের বিষয় হবে প্রোডাকশন অফ ইনসুলিন জিন প্রকৌশলের মাধ্যমে। এই কোশ্চেনটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আশা করি তোমরা ভালোভাবে পড়বে এবং শেখার চেষ্টা করবে। তো প্রথমে আমরা ইনসুলিন সম্পর্কে একটু ধারণা নেই যে এটা কি ধরনের কম্পোনেন্টস বা এর উপাদান বৈশিষ্ট্য কি হতে পারে, সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নেই। তো ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন, যেটা আমাদের রক্তে সুগারের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। এটুকু তো আমরা জানি এবং বহুল পরিচিত, সবাই আশা করি এই জিনিসটার নাম আমরা জানি। তো যাদের ইনসুলিনের অভাব হয়ে থাকে তাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তারা দেহে শর্করার মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং আমরা জানি যে অতিরিক্ত শর্করা গ্লাইকোজেন হিসাবে রূপান্তর হয়ে আমাদের দেহে শক্তি হিসাবে সঞ্চয় থাকে। কিন্তু যাদের এই ইনসুলিন হরমোনের ঘাটতি থাকে তাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে তারা ইনসুলিন কম উৎপাদন করায় অতিরিক্ত শর্করাটা আমাদের দেহ থেকে ইউরিনের সাথে বের হয়ে আসে, ফলে তার দেহে যে শক্তি জমা হওয়ার যে বিষয়টা সেটা হয় না এবং অতিরিক্ত শর্করা খেলে তাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডায়াবেটিক্স বা বহুমূত্র রোগ আমরা যেটা বলে থাকি সেটা। তো আমরা দেখি ইনসুলিনের যেই বৈশিষ্ট্য এটা এক ধরনের পেপটাইড হরমোন। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে এটা নিঃসরণ হয়ে থাকে। 1986 সালে প্রথম ইলি লিলি অ্যান্ড কোহিমুলিন নামে ইনসুলিন বাণিজ্যিকভাবে বাজারজাতকরণ করা হয়ে থাকে। 51টি অ্যামাইনো অ্যাসিড যুক্ত 2টি চেন থাকে। তাদের একটি হচ্ছে এ চেন, যেটি 20টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি, এবং আরেকটি হচ্ছে বি চেন, যেটি 31টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি। এছাড়াও এ ও বি চেনের মধ্যে 2টা সালফাইড বন্ড থাকে, তার মধ্যে A7 এবং B7-এর মধ্যে একটি, এবং A19 এবং B20-র মাঝে আরেকটি, অর্থাৎ এ এবং বি চেনের মধ্যে 2টি ডাইসালফাইড বন্ড থাকে। এছাড়াও এ চেনের মধ্যে আরও একটি ডাইসালফাইড বন্ড থাকে এবং সেক্ষেত্রে এ চেনের 6 নম্বর এবং 11 নম্বর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই বন্ধনটা দেখা দেয়। আর আমরা তো আগেই বলেছি ইনসুলিন রক্তে শর্করার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো আমরা দেখি ইনসুলিনের গঠন। তো প্রথমে যেটা অগ্ন্যাশয়ে থাকে সেটাকে বলা হয় প্রি ইনসুলিন। এখানে 109টি অ্যামাইনো অ্যাসিড থাকে। দেখো, আমরা বললাম যে একটি ইনসুলিনের গঠনে 51টি অ্যামাইনো অ্যাসিড থাকবে, কিন্তু আমরা এখানে দেখছি প্রি ইনসুলিন যেটা অগ্ন্যাশয়ে পাওয়া যাচ্ছে প্রথমেই সেখানে 109টি অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে কিন্তু এতগুলো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে প্রায় অর্ধেক থাকবে আর অর্ধেকের বেশিটাই থাকবে না। সেটা কিভাবে আসছে আমরা একটু দেখি। তো এখানে আমরা কয়েকটা কালার দেখতে পাচ্ছি, গ্রিন কালার, ইয়েলো কালার, রেড কালার, ব্লু কালার। তো বিভিন্ন কালার দিয়ে আমি বিভিন্ন অংশ বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখো, গ্রিন কালারটা হচ্ছে এ চেইন, রেড কালারটা হচ্ছে বি চেইন এবং ব্লু কালারটা হচ্ছে সি চেইন, এবং এখানে ইয়েলো কালারটাকে বলা হয় ল্যাডার সিকোয়েন্স। এর সাথে একটা অতিরিক্ত অংশ যুক্ত থাকে যেটাকে বলা হচ্ছে ল্যাডার সিকোয়েন্স। এই সবগুলা মিলে 109টি অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ ল্যাডার সিকোয়েন্স এবং সি চেইন যেটা, এই দুটো অংশটা কিন্তু এখানে অতিরিক্ত অংশ। এটা কিভাবে কোথায় গিয়ে এখান থেকে বাদ হবে আমরা সেটা একটু দেখি। তো প্রথমেই দেখো, এই যে এখান থেকে কেটে পড়ে যাচ্ছে, অর্থাৎ ল্যাডার সিকোয়েন্সের অংশটুকু বাদ পড়ে যাবে। সেটা কোথায় হয়? এই ল্যাডার সিকোয়েন্সে আছে 33টি অ্যামাইনো অ্যাসিড, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসার পরে এই উপাদানটা আসার পরে সেখান থেকে এটা কেটে পড়ে যায়। তখন থাকছে কয়টা? 3টা চেইন, এ চেইন, বি চেইন এবং সি চেইন, অর্থাৎ 33টা কিন্তু এখান থেকে চলে গেল। পাবো যেই অংশটা সেটাকে বলা হচ্ছে প্রো ইনসুলিন। তাহলে প্রি থেকে আসলো প্রো ইনসুলিন। 23টি ওখান থেকে চলে যাওয়ার পরে আমাদের এখানে থাকবে হচ্ছে 86টি অ্যামাইনো অ্যাসিড।
এবং পরবর্তীতে আমার সি চেইনটা অতিরিক্ত, তাহলে এই যে দুটো অংশ থেকে এটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাবে কোন অংশে এসে? গোলজি বডিতে। এবং দেখো যে এখান থেকে 35টি অ্যামাইনো অ্যাসিড যেটা সি চেইনের গঠনে আছে সেটা এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে আমরা যেই উপাদানটা পাবো সেটাকেই মূলত বলা হচ্ছে ইনসুলিন। 51টি অ্যামাইনো অ্যাসিড থাকবে এবং এখানে দেখো গ্রিন এবং রেড কালারের মধ্যে দুটো সালফাইড বন্ড এবং একটি গ্রিন কালারের মধ্যে আবার একটা ডাইসালফাইড বন্ড গঠন হয়েছে। এটাই মূলত হচ্ছে একেবারে ফাইনাল স্টেজে গিয়ে যে ইনসুলিনটা পাওয়া যাবে সেটার গঠন এমন হবে। তো এই একটা বন্ধন আর এখানে দুটো বন্ধন আমরা দেখতে পাচ্ছি ডাইসালফাইডের। এখন আসি ইনসুলিন উৎপাদনের ধাপ। এই অংশটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা আগেও পড়েছো কিন্তু এখানেও পড়তে হবে, খুব ভালোভাবে পড়বে কারণ এই কোশ্চেনটা অনেক বেশি আসে তোমাদের পরীক্ষাতে। তো ধাপগুলোর প্রথম ধাপ হচ্ছে ইনসুলিন জিন পৃথক ও কর্তন। অর্থাৎ প্রথম ধাপে আমাকে কি করতে হবে? ইনসুলিনের যে জিনটা থাকবে সেটা পৃথক ও কর্তন করতে হবে। আমরা পরপর আসবো, এই প্রসিডিউরগুলো কিভাবে হচ্ছে সেগুলো দেখব। সেকেন্ড ধাপে হচ্ছে প্লাজমিড পৃথক ও কর্তন। দেখো প্রথমে ইনসুলিনকে পৃথক ও কর্তন করছি এবং একই সাথে আমাকে প্লাজমিড পৃথক ও কর্তন করতে হবে কারণ ওই জিনটা প্লাজমিডের মধ্যে আমার রাখতে হবে। আসছে আমরা প্রসিডিউরটা। এরপরে কি এই দুটোকে মিলে আমার তৈরি হবে রিকম্বিনেন্ট প্লাজমিড। পরবর্তী ধাপে কি করতে হবে? এই রিকম্বিনেন্ট প্লাজমিডকে আমার পোষক কোষে ঢুকিয়ে দিতে হবে এবং এর সংখ্যা বৃদ্ধি করতে হবে। তারপরের ধাপে কি করতে হবে? পোষক দেহে শুধু সংখ্যা বৃদ্ধি করলেই হবে না, তাকে কি করতে হবে? ইনসুলিন উৎপাদন করতে হবে। এই ইনসুলিন অবিশুদ্ধ থাকে, এর ভেতরে বিভিন্ন উপাদান বাদ দিয়ে সেটাকে বিশুদ্ধ ইনসুলিনে পরিণত করতে হবে এবং একেবারে শেষ ধাপটা হচ্ছে ইনসুলিন বাজারজাতকরণ। তাহলে এই ধাপগুলো আমরা এখন দেখব যে কিভাবে সম্পন্ন হচ্ছে। তো প্রথম ধাপ হচ্ছে ইনসুলিন জিন পৃথক ও কর্তন। তো এ এবং বি দুইটা চেইন আমরা এখানে দেখতে পাচ্ছি। দুটো প্রসিডিউর কিন্তু আলাদা আলাদা, দুটো টিউবে বা আলাদা আলাদাভাবেই করতে হবে। এরকম না দুটো চেইনকে একই পাত্রে বা একই টিউবে নিয়ে আমরা কাজ করব। দুটোকে আলাদা দুটো টিউবে নিয়ে কাজ করতে হবে। তো কাটলে আমার যেহেতু ভেক্টরের ভেতরে ঢুকাতে হবে, এটা তো একটা হচ্ছে চেইন আমরা দেখলাম কিন্তু আসলে কি হবে? এটা একটা জিনের দ্বিতন্তি থাকে আমরা জানি, ডাবল স্ট্যান্ডার্ড। তো আমরা এই অংশটুকুন দেখাচ্ছি যে এ চেন এবং বি চেনের ক্ষেত্রে এই অংশটুকু হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিন আমার যেখানে আছে সেই অংশটুকু। আর এটা একটা ভেক্টর। ভেক্টরের এই বিটা গ্যাল জিন যে অংশটুকুতে আছে সেইখানে আমার এই কাঙ্ক্ষিত জিনটাকে, এ চেনের জিন এবং বি চেনের জিনটাকে ইনসার্ট করতে হবে। তো পরবর্তীতে আমরা কি করলাম? এই যেই এনজাইম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা এ এবং বি চেনকে কেটেছি, সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমার প্লাজমিডকে কাটতে হবে। কাটলে আমার প্লাজমিড দুটো খণ্ডে বিভক্ত হলো কিন্তু আমার এই যে বিটা গ্যাল জিন যে অংশটুকু এটুকু আমার লাগবে না, আমার মূলত লাগবে ব্লু কালারের যে অংশ এইটুকু। তো দুটো আলাদা টিউবেই আমার রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি করতে হবে। লেফট সাইডের যেটা সেটা দেখো গ্রিন অংশটা ব্লু কালারের অংশের সাথে অ্যাড হয়ে আমার যে এ চেনের যে জিন সম্বলিত প্লাজমিড সেটা তৈরি হচ্ছে এবং রাইট সাইডে আমার রেড কালারের অংশটুকু ব্লু কালারের সাথে যুক্ত হয়েছে এবং সেটা হচ্ছে বি চেনের যে জিনটা, বি চেন এর উপাদান তৈরি করার জন্য যে জিনটা সেটা এখানে উপস্থিত আছে। পরবর্তী ধাপ যেটা সেটা হচ্ছে পোষক কোষে রিকম্বিনেন্ট প্লাজমিড স্থানান্তর ও সংখ্যা বৃদ্ধি। দেখো দুটো টিউব এবং সাধারণত এক্ষেত্রে ইকলি ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করা হয় আমার প্লাজমিডটাকে স্থানান্তর করে তার ভেতরে এর সংখ্যা বৃদ্ধি করার জন্য। এ টিউবে আমার এ জিন সম্বলিত প্লাজমিড এবং বি 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 যেটা লেখা আছে এটাতে আমার বি জিন সম্বলিত যেই ব্যাকটেরিয়াগুলো সেগুলো গ্রো করবে। পরবর্তী ধাপে যেটা হবে আমার পোষক দেহে এখন ইনসুলিন উৎপাদন হবে। এখানে যদি আমরা দেখি যে উৎপাদনের ক্ষেত্রে এটা বিশুদ্ধ থাকে না, সেটা তো আমরা আগের ধাপগুলোতেই বুঝলাম যে এ চেনের সাথে বিটা গ্যাল জিনের কিছু অংশ এখানে থাকে এবং মেট বলতে আমার ট্রান্সলেশন হলে এফ মেট যে অংশটা, প্রথম যে অংশটা এটা এর সাথে যুক্ত থাকে। একইভাবে বি চেনেও আমরা সেম গঠনের অংশ পাবো, শুধু
বি চেইনের যে পলিপেপটাইড সেই অংশটুকু ওখানে থাকবে। এখন কি করতে হবে? বিশুদ্ধকরণ, অর্থাৎ ওই গ্যালজিন সহ মেট অংশটুকুকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে কি করা হয়? সায়ানোজেন ব্রোমাইড দিয়ে যদি এটাকে ট্রিট করা হয় তাহলে দেখা যায় এই যে মেট গ্যালজিনের যে অংশ প্লাস মেট যে অংশটুকু সেটুকু আলাদা হয়ে আমার দুটো চেইন বিশুদ্ধ হয়ে আলাদা হয়ে যায়। কিন্তু দুটো চেন আলাদা দুটো টিউবে আমার উৎপাদন হয়েছে। এই চেন দুটো তো আলাদা থাকলে ইনসুলিন আমার কার্যকর হবে না। সেজন্য কি করতে হবে? এই দুটোকে একত্রিত করতে হবে, সালফাইড দিয়ে এদেরকে সংযুক্ত করতে হবে। তাহলেই আমার এ এবং বি চেন সম্মিলিত যে ইনসুলিন সেই ইনসুলিনটা পাওয়া যাবে। এটা আর শেষের যে আমাদের ধাপটা সেটা হচ্ছে ইনসুলিন বাজারজাতকরণ। বাজারজাতকরণের জন্য এটা 3D গঠনে পরিণত হবে। 3D গঠনে পরিণত হলে আমরা যেই বাজারজাতকরণের যে প্রসিডিউর সেই প্রসিডিউরের মাধ্যমে এটা বাজারজাত করতে হবে। আশা করি তোমরা প্রসিডিউরটি বুঝতে পেরেছো। ধাপ বাই ধাপ এগুলো লেখার চেষ্টা করবে এবং মনোযোগ সহকারে এই প্রশ্নটা পড়বে, রেডি করবে। এটাই তোমাদের কাছে আমার আশা থাকবে। সবাই ভালো থাকবে।